আমরা যে সোর্সগুলো দেখছি সেগুলোতে শ্বাস প্রশ্বাস নিয়ে দারুণ কিছু কথা বলা আছে। মানে এই যে আমরা ঘন বাতাস নিচ্ছি ছাড়ছি, এটা আসলে কিভাবে হয়? হ্যাঁ, খুবই সাধারণ একটা কাজ মনে হলেও এর পেছনে কিন্তু বেশ জটিল একটা মেকানিজম আছে। ঠিক। আর মূল ব্যাপারটা শুনলাম ফুসফুস আর বাইরের বাতাসের মধ্যে চাপের খেলা। একদম। এই চাপের পার্থক্য তৈরি করেই তো আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাই অক্সাইড ফেলি। চলুন তাহলে আজ এই নিয়েই একটু গভীরে যাই। মানে প্রশ্বাস আর নিঃশ্বাস, এই দুটো পর্বের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। অবশ্যই, এটাই তো আজকের আলোচনার মূল উদ্দেশ্য। তাহলে প্রশ্বাস দিয়ে শুরু করি। যখন বাতাসটা আমরা ভেতরে টানি, ঠিক কি ঘটে তখন? ফুসফুসের ভেতরে চাপ কমে যায়, এরকম কিছু? ঠিক ধরেছেন, মানে ইন্ট্রাপালমোনারি প্রেশার যেটাকে বলে। বাতাস তো সবসময় বেশি চাপ থেকে কম চাপের দিকে যায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো ফুসফুসে বাতাস ঢোকাতে হলে বাইরের বাতাসের চাপের চেয়ে ফুসফুসের ভেতরে চাপটা একটু সামান্য হলেও কমাতে হবে। একটা নেগেটিভ প্রেশার তৈরি করতে হয়। আচ্ছা, অনেকটা ভ্যাকিউমের মতো? কিছুটা সেরকমই, বাতাসটাকে যেন ভেতর দিকে টেনে নেওয়া হচ্ছে। আর এই চাপ কমানোর কাজটা কে করে? আমাদের পেশি? হ্যাঁ, প্রধানত দুটো। একটা হলো ডায়াফ্রাম, আমাদের বুকের ঠিক নিচে পেট আর বুকের মাঝখানে যে পেশিটা থাকে। হ্যাঁ হ্যাঁ, জানি। আর হলো পাঁজরের মাঝখানের পেশিগুলো, ইন্টারকস্টাল মাসল যাকে বলে। এর মধ্যে আবার এক্সটার্নাল ইন্টারকস্টালগুলো বেশি জরুরি প্রশ্বাসের জন্য। তো এরা কিভাবে কাজ করে? ডায়াফ্রাম সংকুচিত হলে নাকি বুকের খাঁচাটা বড় হয়? ঠিক, ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন ওটা একটু নিচের দিকে নেমে যায়। এতে বুকের খাঁচার ভেতরের জায়গাটা ওপর নিচ বরাবর বেশ খানিকটা বেড়ে যায়। আচ্ছা, আর ইন্টারকস্টাল পেশি? ওই এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশিগুলো যখন সংকুচিত হয় তখন পাঁজরের হাড়গুলো আর বুকের মাঝখানের স্টার্না হাড়টা একটু ওপরের দিকে আর বাইরের দিকে উঠে আসে। ও, তার মানে সামনে পেছনে আর পাশেও জায়গা বাড়ছে। হ্যাঁ, সব দিক থেকেই বুকের খাঁচার আয়তনটা বেড়ে যায়। এতে ফুসফুসের কি হয়? বুকের খাঁচা বড় হলে তার ভেতরে থাকা ফুসফুসও তো প্রসারিত হয়, আয়তন বাড়ে। হ্যাঁ। আর ফিজিক্সের নিয়ম কি? আয়তন বাড়লে চাপ কমে যায়। তো ফুসফুসের ভেতরের বাতাসের চাপ তখন বাইরের বাতাসের চেয়ে কমে যায়। আর তখনই বাইরের বাতাস ঠিক হুশ করে ভেতরে ঢুকে পড়ে। এই পুরো ঘটনাটাই হলো প্রশ্বাস। দারুণ তো। তাহলে নিঃশ্বাস মানে বাতাস ছাড়াটা নিশ্চয়ই এর উল্টো, পেশিগুলো উল্টো দিকে টানে? এখানে একটা মজার ব্যাপার আছে। স্বাভাবিক অবস্থায় যখন আমরা শান্তভাবে শ্বাস ফেলি তখন পেশিগুলোকে তেমন খাটতেই হয় না। তাই নাকি? তাহলে প্রশ্বাসের সময় যে ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশিগুলো সংকুচিত হয়েছিল সেগুলো এবার জাস্ট রিল্যাক্স করে, শিথিল হয়ে আগের অবস্থায় ফিরে যায়। ও আচ্ছা, রিল্যাক্স করলে কি হয়? পেশিগুলো রিল্যাক্স করলে বুকের খাঁচাটাও তার আগের সাইজে ফিরে আসে। তখন ফুসফুসের উপর একটু চাপ পড়ে, ওর আয়তনটা কমে যায়। আর আয়তন কমলে? আয়তন কমলে ভেতরের বাতাসের চাপ বাইরের চেয়ে একটু বেড়ে যায়, আর এই বাড়তি চাপটাই বাতাসটাকে ঠেলে বাইরে বের করে দেয়। তার মানে এটা একটা প্যাসিভ প্রসেস, মানে তেমন শক্তি লাগে না। একদম। স্বাভাবিক নিঃশ্বাসে শক্তি খরচ প্রায় হয়ই না। ফুসফুসের নিজের যে এলাস্টিসিটি আছে, আগের অবস্থায় ফিরে যাবার প্রবণতা, সেটাই অনেকটা কাজ করে দেয়। বাহ, কিন্তু আমরা তো জোর করে শ্বাস ছাড়তেও পারি, পাশি দিলে বা ব্যায়াম করলে যেমন হয়। অবশ্যই পারি। তখন কিন্তু অন্য পেশি কাজে লাগে, যেমন পেটের পেশিগুলো অ্যাবডোমিনাল মাসল আর ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি। ওগুলো কি করে? ওগুলো সংকুচিত হয়ে বুকের খাঁচা আর পেটের উপর আরও চাপ দেয়। ফুসফুস আরও বেশি সংকুচিত হয় আর অনেক জোরে বাতাস বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই পুরো চক্রটা প্রশ্বাস নিঃশ্বাস একজন সুস্থ মানুষের মিনিটে কতবার চলে? সাধারণত বিশ্রামের সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে 12 থেকে 16 বার শ্বাস নেয়। এটা কি মাপা যায়? ফুসফুস কতটা ভালো কাজ করছে? হ্যাঁ, অবশ্যই। স্পাইরোমিটার বলে একটা যন্ত্র আছে, সেটা দিয়ে ফুসফুসের বাতাস ধারণ ক্ষমতা বা কত দ্রুত বাতাস বের করতে পারছে এগুলো মাপা যায়। স্পাইরোমেট্রি টেস্ট। ওহো, এটা নিশ্চয়ই চিকিৎসার জন্য খুব দরকারি। খুব দরকারি, বিশেষ করে অ্যাজমা বা সিওপিডির মতো ফুসফুসের রোগ বোঝার জন্য বা সেগুলোর অবস্থা কেমন আছে তা দেখার জন্য। তাহলে মোদ্দা কথা হলো, পেশির সংকোচন আর শিথিল হওয়া দিয়ে বুকের খাঁচার আয়তন বদলায়। ফুসফুস সবসময় নিঃশব্দে কাজ করে যাচ্ছে, তাই না? কিন্তু ঠিক কতটা বাতাস নিচ্ছি, কতটা ভেতরে থাকছে, সংখ্যা দিয়ে যদি একটু দেখি।
হ্যাঁ, মানে রেসপিরেটরি ভলিউমস আর ক্যাপাসিটিস এগুলো তো বেশ জরুরি বিষয়। একদম। আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে এই নিয়ে। আজকের আলোচনাটা হবে এই বিষয়গুলো সহজ করে বোঝা নিয়ে, আর শরীরের জন্য এগুলোর গুরুত্বটা কোথায়। ঠিক, এগুলো শুধু সংখ্যা নয়, ফুসফুসের স্বাস্থ্য কেমন তা বোঝার চাবিকাঠি। শুরুতে একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আমরা নাকি সাধারণ অবস্থায় প্রতি মিনিটে প্রায় 6 থেকে 8 লিটার বাতাস নিয়ে আর ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, প্রায় ওই রকমই, মানে মিনিটে 12-16 বার শ্বাস নিলে আর প্রতিবারে প্রায় 500 মিলিলিটার ধরলে ওই 6000-8000 মিলিলিটার হয়েই যায়। বিশাল পরিমাণ। আচ্ছা, তাহলে একদম সাধারণ শ্বাস-প্রশ্বাস দিয়ে শুরু করি। ওই যে বললেন 500 মিলিলিটার। হ্যাঁ, ওটাকে বলে টাইডাল ভলিউম, মানে টিভি। একদম শান্ত অবস্থায় স্বাভাবিক শ্বাসে যেটুকু নিই বা ছাড়ি। মাত্র 500 মিলিলিটার, খুব বেশি তো নয় মনে হচ্ছে। না, সাধারণ কাজের জন্য এটাই যথেষ্ট। কিন্তু ধরুন হঠাৎ জোরে শ্বাস নিতে হলো, ঠিক। তখন তো আরো বেশি বাতাস লাগবে। সেটা কি? সেটাই হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা আইআরভি। মানে ওই সাধারণ 500 মিলিলিটার নেওয়ার পরেও জোর করে আরো কতটা ভেতরে ঢোকাতে পারি। ও আচ্ছা, সেটা কতটা হতে পারে? বেশ অনেকটা, ধরুন প্রায় 2.5 থেকে 3000 মিলিলিটার, মানে 2500 থেকে 3000। বাহ। আর উল্টোটা, মানে শ্বাস ছাড়ার পর আরো জোর করে ছাড়া? হ্যাঁ, সেটাও আছে। ওটা হলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি। সাধারণ শ্বাস ছাড়ার পর আরও কতটা জোর করে বের করে দিতে পারি। সেটার পরিমাণ আইআরভির মতোই বেশি? না, অতটা না, ওটা একটু কম, ধরুন 1000 থেকে 1100 মিলিলিটার মতো। আচ্ছা, কিন্তু আমরা কি সব বাতাস বের করে দিতে পারি? মানে একদম খালি করে ফেলা? না না, সেটা সম্ভব না আর উচিত না। এখানেই আসে রেসিডুয়াল ভলিউম বা আরভি। রেসিডুয়াল ভলিউম মানে যেটা বাকি থাকে? ঠিক, মানে আপনি যতই জোর করে শ্বাস ছাড়ুন না কেন, প্রায় 1100 থেকে 1200 মিলিলিটার বাতাস সবসময় ফুসফুসে লেগেই থাকবে। কিন্তু কেন? ওটা খিকে যায় কেন? এটা খুব দরকারি, বুঝলেন? এই বাতাসটাই ফুসফুসের ছোট ছোট বায়ুথলিগুলোকে, মানে অ্যালভিওলাইকে চুপসে যাওয়া থেকে বাঁচায়। সবসময় গ্যাস বিনিময় চালু রাখতেও সাহায্য করে। ও আচ্ছা, দারুণ ব্যাপার তো। তাহলে এই যে 4টে ভলিউম পেলাম, টিভি, আইআরভি, ইআরভি আর আরভি, এগুলোকে মিলিয়েই কি ক্যাপাসিটিগুলো তৈরি হয়? একদম তাই। কয়েকটা ভলিউম যোগ করলেই আমরা বিভিন্ন পালমোনারি ক্যাপাসিটি বা ফুসফুসের ধারণ ক্ষমতা পাই। যেমন প্রথমটা কি হতে পারে? ধরুন ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা আইসি, মানে সাধারণ শ্বাস ছাড়ার পর আপনি মোট কতটা বাতাস ভেতরে নিতে পারবেন। তাহলে তো এটা হবে সাধারণ শ্বাস, টিভি, আর অতিরিক্ত যেটা নিচ্ছি আইআরভি, এই দুটো মিলিয়ে টিভি প্লাস আইআরভি। একদম ঠিক, টিভি প্লাস আইআরভি ইকুয়ালস টু আইসি। বেশ সোজা। তাহলে এক্সপিরেটরি ক্যাপাসিটি বা ইসিও নিশ্চয়ই সাধারণ শ্বাস নেওয়ার পর মোট কতটা বের করতে পারি, মানে টিভি প্লাস ইআরভি। ঠিক ধরেছেন, টিভি প্লাস ইআরভি ইকুয়ালস টু ইসি। আচ্ছা, এরপর আরও আছে বললেন? হ্যাঁ, আরও দুটো খুব গুরুত্বপূর্ণ ক্যাপাসিটি আছে। একটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা এফআরসি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে কার্যকরী অবশিষ্ট ক্ষমতা? হ্যাঁ। এটা কি? এটা হলো সাধারণ শ্বাস ফেলার পর ফুসফুসে যে বাতাসটা স্বাভাবিকভাবে থেকে যায়, মানে যেটা জোর করে বের করিনি ইআরভি, আর যেটা বের করা যায় না আরভি। ও, তাহলে ইআরভি আর আরভির যোগফল, ইআরভি প্লাস আরভি ইজ ইকুয়াল টু এফআরসি। হ্যাঁ, আর এটা ক্লিনিক্যালি খুব গুরুত্বপূর্ণ, কারণ কিছু রোগে, যেমন ধরুন এমফিসিমা, যেখানে বাতাস আটকে যায় সেখানে এফআরসি বেড়ে যায়। তাই, আর যেখানে ফুসফুস শক্ত হয়ে যায়, যেমন ফাইব্রোসিস, সেখানে আবার এফআরসি কমে যেতে পারে। মানে ফুসফুসের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কেমন সেটার একটা ধারণা দেয় এই এফআরসি। বাহ, তার মানে এটার রোগেরও একটা নির্দেশক। আচ্ছা, আর ফুসফুসের মূল কর্মক্ষমতা বা ব্যবহারযোগ্য বাতাসের পরিমাণ কোনটা দিয়ে বুঝি? সেটার জন্য আছে ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি। ভাইটাল ক্যাপাসিটি, নাম শুনেই তো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো বটেই। এটা হলো সর্বোচ্চ চেষ্টা করে শ্বাস নেবার পর আপনি সর্বোচ্চ চেষ্টা করে কতটা বাতাস বের করতে পারবেন, মানে যে বাতাসটা নিয়ে আমরা শ্বাস প্রশ্বাসের কাজটা চালাই। তাহলে এটা হলো আইআরভি, টিভি আর ইআরভি, এই তিনটের যোগফল। ঠিক তাই, আইআরভি প্লাস টিভি প্লাস ইআরভি ইজ ইকুয়াল টু ভিসি। এটা হলো ফুসফুসের কার্যকর আয়তন, মানে আপনার ফুসফুস কতটা বাতাস নিয়ে
খেলা করতে পারে। দারুণ বলেছেন, খেলা, বেশ মনে থাকবে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে ফুসফুসের মোট ধারণ ক্ষমতা কত, একদম টোটাল? সেটারই হলো টোটাল লাং ক্যাপাসিটি বা টিএলসি, মানে ফুসফুসের ভেতরে মোট কতটা বাতাস আটতে পারে, একেবারে সবটা। সবটা মানে ওই ভাইটাল ক্যাপাসিটি ভিসি আর যেটা সবসময় থাকে আরভি, দুটো মিলিয়ে? একদম, ভিসি প্লাস আরভি ইজ ইকুয়াল টু টিএলসি। অথবা যদি 4টে ভলিউম দিয়ে বলি, তাহলে আরভি প্লাস ইআরভি প্লাস টিভি প্লাস আইআরভি ইজ ইকুয়াল টু টিএলসি। এটাই হলো আপনার ফুসফুসের সম্পূর্ণ ভাণ্ডার। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে এই যে মৌলিক আয়তনগুলো, টিভি, আইআরভি, ইআরভি, আরভি, এগুলোকে বিভিন্নভাবে যোগ করেই আমরা পেলাম ফুসফুসের বিভিন্ন কার্যক্ষমতা, আইসি, ইসি, এফআরসি, ভিসি আর সবশেষে টিএলসি। হ্যাঁ, আর এই মাপগুলো জানা থাকলে বোঝা যায় ফুসফুস কতটা সুস্থ, কতটা কার্যকরভাবে কাজ করছে। সত্যি, এই সংখ্যাগুলো আমাদের শরীরের ভেতরে একটা দারুণ ছবি তুলে ধরে। একদম। আলোচনার শেষে একটা কথা ভাবার জন্য রেখে যাই। বলুন। আমরা তো দেখলাম এই সংখ্যাগুলো স্বাস্থ্যের সূচক। এখন আমাদের চারপাশের পরিবেশ দূষণ, আমাদের জীবনযাত্রা, এগুলো তো প্রতিনিয়ত পাল্টাচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এই পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে আমাদের ফুসফুসের এই ক্ষমতাগুলোর ওপর, মানে এই ভলিউম আর ক্যাপাসিটির উপর ঠিক কেমন প্রভাব ফেলছে বা ফেলতে পারে, সেটা নিয়ে কিন্তু আমাদের আরও অনেক কিছু জানার আছে। সত্যি ভাবনার বিষয়। ফুসফুসের এই হিসেবগুলো ভবিষ্যতের জন্য হয়তো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।